আচ্ছা, ওই যেহেতু মোবাইল তুলছে, আমি তো অত বড় সেলিব্রিটি নেই, আমার তো নামায় ফেলে যখন সামনে কথা বলে তখন তুলি। আচ্ছা, আমি এই ক্যাম্পাসে 2014 সালে এসেছিলাম। 5 তলাতে আরএসি ডিপার্টমেন্টের আমি ছাত্র ছিলাম। এখানকার রোভার স্কাউটের সিনিয়র ওভারম্যান ছিলাম। 2018 সালে আমি এই প্রতিষ্ঠান থেকে বের হয়েছি। এখন আপনাদের সাবেক শিক্ষার্থী, সাবেক ভাই। আপনারা যে দাবিগুলো দিয়েছেন, এই 19টি দফা, 19টি দাবি, 29টি যে দাবি দিয়েছেন, বিশ্বাস করেন আমরা যখন ছিলাম এই সমস্যাগুলো আমাদের আমলে, এবং প্রত্যেকটা দাবি সুস্পষ্ট এবং প্রত্যেকটা দাবি যৌক্তিক এবং আমার কাছে এটা ভেবে ভালো লাগছে যে আমি যেহেতু ঠাকুরকে আমার সব বন্ধুরা চাকরি করে ঢাকায়, সবাই বিএসসি করে ভালো স্যালারি পাই, আমি অল্প স্যালারিতে ঠাকুরগাঁয়ে আছি, তারপরেও এটা দেখে ভালো লাগছে যে এই দাবিগুলো এতদিন পরে হলেও আমাদের ভাইয়েরা সংস্কারের জন্য আওয়াজ করছে। সকালবেলা যখন মানে আমার তো লাইফ থাকে, যেহেতু সাংবাদিকতা করি, তখন ভাবলাম শার্টটা পরবো, তখন ভাবলাম যে সবাই তো সাদা পরবে, আমি আজকে এদের সঙ্গে সামিল হবো, সাদা শার্ট পরেই যাবো, যে এই দাবিগুলো আসলে আমাদের আমলকার দাবি, এমন হলেও এটা বাস্তবায়ন চাই। এই কারণে আমি আপনাদের দাবিগুলোর সাথে একমত পোষণ করছি এবং আমি আপনাদের পক্ষ থেকে স্যারের কাছে আহ্বান করতে চাই। এবং আরেকটা বলে থাকি, আমাদের যিনি প্রিন্সিপাল স্যার আছেন, ইনিও আমাদের মতো বৈষম্যের শিকার। স্যার একটি আলাদা ভাবে নিজেকে লালন করে বলে ওনাকে ঢাকা থেকে ঠাকুরগাঁয়ে 500 কিলোমিটার দূরে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। গত 16 বছরে যে আমাদের ক্ষত হয়েছে, এই ক্ষত আসলে 16 দিনে পূরণ করা সম্ভব না। সেই কারণে আমি আপনাদের আহ্বান করবো, পলিটেকনিক তো 6 মাস সেমিস্টার, 1 মাস ছুটিতে যায়, 1 মাস বলে মিডটার্মে যায়, 1 মাস পরীক্ষায় যায়, 1 মাস বৃহস্পতিবার শুক্রবার বাড়িতে যায়, দেখেন যে ডিপ্লোমা শেষ হয়ে যায়। আর বাড়ি থেকে শুনতে হয় ডিপ্লোমা শেষ হলে মেলা টাকার চাকরি, ডিপ্লোমা শেষ হলে আরেক মানসিক প্রেসারে পড়তে হয়। আমরা আসলেই অনেক শান্ত শিষ্ট আমরা মনে করি পলিটেকনিকের ছাত্ররা। আমি আপনাদেরকে আহ্বান করছি, আপনাদের যে দাবিগুলো রয়েছে, এই দাবিগুলো এখানে যারা আছে, যারা এখানে আয়োজক, যারা বড় ভাই আছে, তারা এই দাবিগুলো সম্মানিত শিক্ষকদের, স্যারদের কাছে বলবেন এবং স্যাররা এই দাবিগুলো যতদিনের মধ্যে করা সম্ভব, আমরা সময় দিতে পারবো না বেশি, যত দ্রুত করা সম্ভব এই দাবিগুলো স্যাররা যাতে করে বাস্তবায়ন করে। তবে স্পষ্ট সত্য হচ্ছে যে গত 16 বছরে আসলে আমরা ঠিক মতো কথা বলতে পারিনি, সেই কারণে আমরা তো বুঝি, সেই কারণে স্যারদের একটু আমাদেরকে সময় দিতে হবে। গতকালকে হাসনাত আব্দুল্লাহ, যে বৈষম্য বিরোধী সমন্বয়ক ছিল, সেও বলেছে যে এখন আপনারা 8 দফা, 16 দফা, 11 দফা নিয়ে কথা বলছেন, এতদিন তো আপনারা কথা বলেননি, অতএব 16 বছরের ক্ষত সময় দিতে হবে। আমি কি হাসনাত আব্দুল্লাহর সংবাদ সম্মেলনের কথা আপনাদেরকে শোনাবো? আমি আপনাদেরকে একটু শোনাই। গতকালকে হাসনাত আব্দুল্লাহ প্রেস কনফারেন্স করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমন্বয়ক, সে বলছে এখন আপনারা 8 দফা 16 দফা নিয়ে আন্দোলন করছেন, কিন্তু আপনাদের সময় দিতে হবে। আপনারা তো 16 দিনে এই কাজটা আপনারা করতে পারেন। আমি তার ক্লিপটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি। আর আমার কথা হচ্ছে, শোনা যাচ্ছে? এমন একটা ক্ষত সৃষ্টি হয়েছে, মাইকটার উপরে ওঠেন, প্রত্যেকটা মানুষের সরি আমি আরেকবার 16 বছরের ক্ষত কখনোই 16 দিনে কখনোই শুকায় না, তার জন্য সময় দিতে হয়। আপনারা এখন প্রত্যেকটা জায়গায় যেভাবে আন্দোলন করছেন বিভিন্ন দাবিতে, 4 দফা, 8 দফা, 10 দফা, বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন, কেউ চাকরি জাতীয়করণের জন্য আন্দোলন করছেন, স্থায়ী হওয়ার জন্য আন্দোলন করছেন, প্রমোশনের জন্য আন্দোলন করছেন, বদলির জন্য আন্দোলন করছেন। দেখুন, একটা 16 বছরে একটা ডিফল্ট সিস্টেমকে, এটাকে স্বাভাবিকীকরণের জন্য সরকারকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে। এখন আপনারা এই একটি সংকটকালীন সময়টিকে পুঁজি করে যদি আপনারা অস্থিতিশীল করতে চান, তাহলে আমরা ধরে নেব যে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা বিতর্কিত করার চেষ্টা করছেন। এর আগে আপনাদের বলতে চাই, সে বলছে এটা সময় দিতে হবে। এই 16 দিনেরটা যদি আপনি অস্থিতিশীল পরিবেশ এখন দফা নিয়ে আসেন, তাইলে আসলে এটা হবে না। সেই কারণে যেহেতু আপনারা ছাত্র, আপনাদের পাওয়ার হচ্ছে সমন্বয়করা, সেই কারণে তাদের কথায় এন্ট্রি দিয়ে বা তাদের বিপক্ষে আপনারা করে ফেলা, তাহলে এটা কিন্তু আমরা আমাদের পাওয়ারটা দেখানোর চেষ্টা করছি। সেই কারণে আপনাদের দাবি দাবা আছে, ঠান্ডা মাথায় যদি স্যাররা মেনে নেয়, আলটিমেটলি আমরা সফল।
এটার জন্য তো স্লোগান দিয়ে শরীরটা গরম করে শরীর থেকে ঘাম ঝরাইতে হবে, এটা মুখ্য বিষয় না। স্বাধীন তো হয়ে গেছে, স্বাধীন তো হয়ে গেছে, আর নতুন করে আসলে স্বাধীন করবে কি? এখন যারা তোমরা আছো, তোমরা তোমাদের পক্ষ থেকে কথা বলো, স্যাররা কথা শুনবে, স্যাররা আশা করা যায় আমাদের এই দাবিগুলো স্যাররা মেনে নিচ্ছে। বলো তোমাদের পক্ষ থেকে বলো। যে আমার যেটা কথা হচ্ছে যে আমাদের যে টিপিআই পরিবার গ্রুপ আছে এবং আমাদের প্রিন্সিপাল স্যার থেকে শুরু করে সব স্যারই সোশ্যাল মিডিয়াতে অবশ্যই সক্রিয়। আমরা এটা দেখছি এবং উনি বিভিন্ন সমস্যার সমাধান কমেন্টে হোক বা যেভাবে উনি দিয়েছে, উনি যেহেতু আমাদের সকল বিষয়ে অবগত, তাহলে তো উনি আমাদের ডাকে আগেই বলতে পারতো, বা ওনারা কালকে একটা মিটিং করছে, কালকে ওনারা বলতে পারতো, ছাত্রদের ডাকতে পারতো যে তোমরা কালকে ক্লাসে আসো, তোমাদের সকল অভিযোগ আমরা আমাদের কথা হচ্ছে যে আমরা এখানে কোনো স্যারের বা কোনো ব্যক্তি একান্তভাবে আমরা পদত্যাগে দাবি নিয়ে এখানে কেউ আসি নাই। প্রতিটা ক্ষেত্রে তৃতীয় পক্ষ অবশ্যই অবস্থান করে, ঠিক এখানেও তৃতীয় চতুর্থ পক্ষ অবস্থান করছে। আমরা এটা বিশ্বাস করি আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যার সবসময় ছাত্রদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। আমাদের আবদার করার মতো জায়গা আমাদের অধ্যক্ষ। আবদার সেখানেই করা হয় যেখানে আবদারের ফল রাখা যায়, ফল পাওয়া যায়। আমাদের অধ্যক্ষ স্যার কালকে আমাদেরকে বলতে, তাদের সাথে বসতে, আমাদের দাবিগুলো জানাইতে। আমরা স্যারকে স্পষ্টভাবে বলে দিচ্ছি যে আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ডাক দিচ্ছি, আমরা আমাদের দাবিগুলো সকল সাধারণ শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করব। তারপর সকাল 11:30টায় আমরা স্যারের সাথে বসে আমাদের দাবিগুলো নিয়ে আলোচনা করে এগুলো বাস্তবায়ন করব। আমাদের সকল শিক্ষক আমাদের গুরুজন, কোন শিক্ষকের বিরুদ্ধে আমাদের একান্তভাবে ব্যক্তিগত কোনো সত্যতা থাকা যাবে না। যদি কোনো শিক্ষক প্রকৃতভাবে প্রতিষ্ঠানের বাজেট নিয়ে টেন্ডারবাজি করে, দুর্নীতি করে, কলেজের সকল ছাত্রছাত্রীর হক নিজে যদি মেরে খায়, আমরা সেই শিক্ষকের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমাদের একটা কথা মনে রাখতে হবে, যেখানেই অন্যায় সেখানেই করতে হবে প্রতিবাদ। আমরা একটা কথা তো না বললেই নয়, আমি একদম 100% শিওর হয়ে বলতে পারবো আমাদের পলিটেকনিকের 95% স্টুডেন্টের অভিযোগ রেজিস্টার শাখা নিয়ে। কর্মরত সকলকে ওখান থেকে অব্যাহতি করতে হবে। আমি আমি দাবিগুলো বলো, দাবিগুলো বলো। আমরা দাবিগুলো আবার বলতেছি, কারণ আমাদের এখানে অধ্যক্ষ স্যার আছে, আমাদের শ্রদ্ধেয় গুরুজনরা আছে। আমরা চাই তারা আমাদের দাবিগুলো শুনুক এবং আপনারাও ভালোভাবে আমাদের দাবিগুলো শোনেন। আপনারা যদি চান আমি কি প্রথম থেকে আবার শোনাবো? আস্তে করে যাতে স্যার বুঝতে পারে, স্যার দেখতেছে না। আমাদের ঠাকুরগাঁও বিরোধী ছাত্র আন্দোলন নাম বলা যাবে, কারণ তাদের নির্দেশনা নাই যে এইভাবে করে দফা দিয়ে আন্দোলন করা। তোমরা তোমাদের দাবি করো। ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের সকল শিক্ষার্থীদের পক্ষে যে দাবি সমূহ: নাম্বার 1, ইনস্টিটিউটে হাতে কলমে কারিগরি কাজ শেখানো নিশ্চিত করতে হবে। অতি দ্রুত দুর্নীতি বা শিক্ষকদের সংস্কার এবং অপসারণ করতে হবে। সেমিস্টার শাখার দুর্নীতি এবং চাঁদাবাজি চিরস্থায়ীভাবে বন্ধ করতে হবে এবং দায়িত্বরতদের বদলির ব্যবস্থা করতে হবে। আমাদের প্রতিষ্ঠানে একটি ডিপার্টমেন্ট সব স্থাপনের ব্যবস্থা করতে হবে। প্রতিষ্ঠানের ক্যান্টিনের ব্যবস্থা করতে হবে। সংশ্লিষ্ট বিভাগ অনুযায়ী বিভাগীয় প্রধান নিয়োগ করতে হবে। পাশাপাশি যদি কোনো শিক্ষক কর্মচারী আমাদের কলেজের সাথে টেন্ডারবাজি করে, তার বিরুদ্ধে আমরা সরাসরি অ্যাকশনে যাব এবং তাকে বাধ্যতামূলক পদত্যাগ করতে হবে। 2023-24 অর্থ বছরের সম্ভাব্য বাজেটগুলোর মধ্যে মেয়েদের জন্য বরাদ্দকৃত হোস্টেলের ব্যবস্থা করার কথা ছিল, কিন্তু তা বাস্তবায়ন রূপরেখা এখন পর্যন্ত দেখা যায়নি। সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আমাদের বন্ধের নিরাপত্তা জোরদার করতে হবে।
প্রতি বছর বনভোজন এবং ইন্ডাস্ট্রিয়াল স্কুলের ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের ব্যবহৃত ল্যাব, টয়লেট, ক্লাসরুম এবং কম্পিউটার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পেয় পানির ব্যবস্থা করতে হবে এবং নিয়মিত নজরদারি করতে হবে। খণ্ডকালীন শিক্ষকদের বেতন নিশ্চিত করতে হবে, পাশাপাশি তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে সঠিক মর্যাদা প্রদান করতে হবে। ইনডোর কিংবা আউটডোর গেমসে ছাত্রদের সহায়তা নিশ্চিত করতে হবে। শিক্ষকদের ব্যক্তিগত ছাত্র হাসিল এবং প্র্যাকটিক্যাল ওয়ার্ক নিয়ে ভয়ভীতি প্রদর্শন বন্ধ করতে হবে। প্রতিষ্ঠানকে কারো ব্যক্তিগত সম্পত্তি ভাবা যাবে না। শিক্ষকদের নির্দিষ্ট আচরণবিধি রাখতে হবে। আইডি কার্ডের মান উন্নয়ন করতে হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে অসাংস্কৃতিক চর্চা বন্ধ করতে হবে। সেই সাথে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে। বিদায়ী অনুষ্ঠান এবং নবীন বরণের ব্যবস্থা প্রতিষ্ঠান থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে সবসময় চালু রাখতে হবে এবং সকল ধরনের নোটিশ আমাদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। প্রতিষ্ঠানের ভিতরে এবং বাইরে সকল অপরাজনীতি বন্ধ করতে হবে। যে সকল শিক্ষকগণ আমাদের যৌক্তিক দাবির বিরুদ্ধে ছিল তাদের সংস্কার অপসারণ বাধ্যতামূলক করতে হবে। সকল প্রকার বাজেট টেন্ডার সম্পর্কিত তথ্য পিডিএফ আকারে বিবৃতি সহ উপস্থাপন করতে হবে। বাজেটের অর্থ কোথায় দেওয়া হয়েছে, কোথায় হচ্ছে তা সম্পূর্ণভাবে ব্যাংক স্টেটমেন্ট সহ বাংলায় আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। আলাদাভাবে ক্লাস নিশ্চিত করতে হবে। সেই সাথে শতভাগ উপস্থিতি বাধ্যতামূলক করতে হবে। সকল ধরনের নষ্ট কম্পিউটার, ফ্যান, এসি মেরামত করতে হবে। সেই সাথে সকল কম্পিউটারে সকল ধরনের যাবতীয় প্রয়োজনীয় সফটওয়্যার রাখতে হবে। 200 MBPS এর একটি পাবলিক ইন্টারনেট কানেকশনের ব্যবস্থা করতে হবে। প্রতিটি ল্যাবে উচ্চ গতির ইন্টারনেট ব্যবস্থা রাখতে হবে। নতুন করে দক্ষ শিক্ষক কম্পিউটার ল্যাবে নিয়োগ করতে হবে। বর্তমান যারা আছে তাদেরকে প্রশিক্ষণের আওতায় এনে প্রশিক্ষণ দিতে হবে। ডিপার্টমেন্টের ল্যাব সুনিশ্চিত করতে হবে। সেই সাথে উপযুক্ত ল্যাব সহকারী সুনিশ্চিত করতে হবে। প্রতিষ্ঠান সংস্কারে এই কথাটা আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো। সকল ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করি, অধ্যক্ষ স্যারের দৃষ্টি আকর্ষণ করি। প্রতিষ্ঠান সংস্কারে উদ্যোক্তাকারী শিক্ষার্থীদের ব্যাপারে কোনো প্রকার যেন হয়রানির শিকার না হয় তারা, এই বিষয়ে আমাদের যথাযথ নিশ্চয়তা প্রদান করতে হবে। যদি আমাদের আন্দোলনকৃত শিক্ষার্থীকে কোনো রকম ভয়ভীতি দেখানো হয়, তাকে হয়রানি করা হয়, আমরা শান্তি সমাবেশ ভুলে গিয়ে বিক্ষোভ মিছিলে এবং এটা আমাদের মাননীয় অধ্যক্ষ স্যারকে নিজে এটা দেখতে হবে, নিজেকে নজরদারিতে রাখতে হবে। সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। উপরোক্ত দাবিসমূহ 3 কর্মদিবসের মধ্যে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিবৃতি প্রদান এবং 7 কর্মদিবসের মধ্যে বাস্তবায়ন করতে হবে। উক্ত যৌক্তিক দাবিসমূহ মানতে অক্ষম হলে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমরা আমাদের ছাত্রের উপর প্রয়োগ সৃষ্টি করবো না। আমরা বেশ কিছু জায়গায় ছাত্রদেরকে আমরা সময় দিব। আমি যদি উদাহরণস্বরূপ বলি, বলতেছি, আমরা যদি বলি 7 দিনের মধ্যে ক্যান্টিন, এটা কিন্তু সম্ভব না। আমরা যদি বলি 7 দিনের মধ্যে আমাদের গার্লস হোস্টেল লাগবে, এটা সম্ভব না। তবে এটা বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। আমাদের লাইব্রেরিয়ান যুক্ত করতে হবে। আমাদের জিম সবার জন্য উন্মুক্ত করতে হবে। আরেকটা কথা না বললেই নয়, সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনাদের হয়তো মনে প্রশ্ন আসতে পারে যে আরেকটা কথা যদি না বললেই নয়, তাহলে সেই কথাটা হাতে কেন বলা হলো না। আমি এটা বলতে চাই, আমরা কালকে সকাল 8টা থেকে রাত 2টা পর্যন্ত সকল
ব্যক্তিদের সাথে বসে কথা বলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমি এখন যে সিদ্ধান্তটা জানাচ্ছি, যে দাবিটা জানাচ্ছি, এটা আমাদের সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। আমরা কি সবাই শুনবো সিদ্ধান্তটা? কথা শেষ না হলে কেউ চিল্লাবো না, কথা শুনবার। আমাদের শ্রদ্ধেয় সঞ্জয় বণিক স্যার, ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান আর্কিটেকচারের কাছে তার সমস্ত সম্পত্তি হিসাব গ্রহণ সহ 24 ঘন্টার মধ্যে তাকে বদলি করতে হবে। আমরা কি এটার সাথে একমত? আমাদের দাবি মানতে হবে। স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা এনেছি। একটা কথা বলে রাখি, প্রিয় ভাই বোনেরা আমার, আজকের পর থেকে যেখানেই কোন শিক্ষার্থী হয়রানির শিকার হবে, যেখানেই কোন শিক্ষার্থীর কাছে আর্থিক কোন দাবি করা হবে, সেখানেই সকল শিক্ষার্থী, যদি একজন শিক্ষার্থী থাকে, ওই অবস্থায় তাকে প্রতিবাদ করতে হবে। আমি সকলের কাছে একটা কথা বলতে চাই, আমাদের দাবিগুলো যদি সঠিকভাবে মানা না হয়, আমরা আবার কর্মসূচি ডাক দিব। আমাদের এই কর্মসূচিগুলো আজকের মতো কলেজে রাখবো না। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের সকল প্রকার অন্যায়ের প্রতিবাদ এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় দাবি শান্তি সমাবেশ। কিন্তু পরবর্তীতে এটা শান্তি সমাবেশ আর থাকবে না। পরীক্ষার আগে পরীক্ষা আচ্ছা, আমি একটা খালি কথা বলি, আপনাদের যে 29টা দাবি আছে, প্রত্যেকটার সাথে আমি একমত, এতে কোনো সন্দেহ নাই। আপনাদের পক্ষ থেকে একজনকে প্রিন্সিপালের দায়িত্ব দিতে চাই, স্যারের অনুমতি নিয়ে, যে আপনারা যে দাবিগুলো দিয়েছেন, এই দাবিগুলো আপনাদের সময় অনুযায়ী আপনারা বাস্তবায়ন করতে পারবেন, এইরকম কে দায়িত্ব দিবেন? একজন। আমরা একজনকে দায়িত্ব দিতে চাই, যে ঠাকুরগাঁও পলিটেকনিকের প্রিন্সিপালের দায়িত্ব নেবেন। উইদিন 3 days এর মধ্যে আপনারা এই সলিউশনগুলো করে দিবেন। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা সাধারণ শিক্ষার্থী কথা বলি, আমরা সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে একটা কথা বলি, আমরা সাধারণ শিক্ষার্থীদের হয়ে আমরা এখানে কেউ প্রিন্সিপাল হতে আসিনি। আমি আগে স্পষ্টভাবে বলেছি, যেসব দাবি প্রত্যেকটা দাবি, মানে আমরা যদি প্রিন্সিপাল হই, আমাদের মধ্যে থেকে কেউ, ঠিক আছে, সবার পক্ষে যতগুলো দাবি আছে এগুলো একদিনে সম্ভব না করাটা। যেগুলো সম্ভব উনি এটা আমাদের অঙ্গীকারনামা দিবে, যেগুলো সম্ভব দ্রুত করার উনি করবে। আমাদের এই মুহূর্তে দেশের পরিস্থিতি, যে মানে স্বৈরাচারী সরকার, আওয়ামী লীগ সরকার সবকিছু রিজার্ভ থেকে শুরু করে সবকিছু আমাদের ধ্বংস করে দিছে। এইটা সম্পূর্ণ আমাদের মানে উপরের দিকে যাইতে সময় লাগবে। স্যার আমাদেরকে এইটা অঙ্গীকারনামা দিবে, যে তোমাদের যে দাবি আছে এটা হচ্ছে, আপনি আমাদের অঙ্গীকারনামা দিবে, যে উনি এটা বরাবর আস্তে আস্তে যেভাবে যেটা দ্রুত করা সম্ভব দ্রুত করবে, যেটা করা সম্ভব না ওটা উনি চেষ্টা করবে। এবং উপর লেভেল থেকে যেমন কোনো কিছু একটা মহিলা হোস্টেল নির্মাণ বা আমাদের যে কোনো ছাত্রাবাস যদি নির্মাণ করতে হয়, সেক্ষেত্রে ওইটা ফান্ড থেকে টাকা বিল পাস করতে হয়, প্রসেসিং অনেক কিছু আছে, সেটা একদিনে সম্ভব না। আমরা এই আন্দোলনটা করতেছি, এটা এখানে আমাদের ছাত্রের সামনে করতেছি, মন্ত্রণালয়ের সামনে কিন্তু আমরা করি নাই। সেক্ষেত্রে এইনারা আমাদের অধ্যক্ষ মন্ত্রণালয়ে সেটা উপস্থাপন করবে, করার পরে আমাদের যা যা সমস্যা তিনি এই বিষয়ে কাজ করবে, এটা আমাদেরকে তিনি কালকে অবগত করছেন, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের কোনো রকম মানে কারোর মানে কোনো কিছু করার দরকার নাই। সেক্ষেত্রে স্যার আমাদের কাছে অঙ্গীকারনামা দিবে, যে ওনার যত দ্রুত সম্ভব এই দাবিগুলোর মধ্যে যেটা একবারে মানে দ্রুত করা সম্ভব এটা উনি করবে। আর যেটা মনে করো যে সময় সাপেক্ষ, সেটা উনি সময় নেবে, সময় নিয়ে আস্তে আস্তে করবে। সেটাও যদি মানে পরবর্তীতে আজকে যে জিনিসটা 3 মাসে করা সম্ভব, সেটা যদি 1 বছর নিয়ে চলে যায়, তাহলে আমরা মানবো না, ঠিক আছে। তাহলে আবার পুনরায় আমরা আমাদের সমাবেশে ডাক দিব, স্টেপ শেষ। সেক্ষেত্রে এখন স্যার আমাদের সাথে কথা বলবে।
স্যার উনি মূল্যবান বক্তব্য দিয়ে আমাদের কথা বলবেন। একটা কথা অবগত হই, আজকে আমাদের এই দাবিগুলো যৌক্তিক না অন্যায়? আমাদের কাছে কিছু কিছু তথ্য আছে যে আমাদের এই যৌক্তিক দাবিতে কয়েকজন শিক্ষক তাদের শিক্ষার্থীদের ক্লাসের শিক্ষার্থীদেরকে বলা হয়েছে তারা যেন আমাদের এই যৌক্তিক দাবিতে অংশগ্রহণ না করে, এবং তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে যে তাদেরকে পরীক্ষায় পাস করতে দিবে না। আমরা যদি সঠিক তথ্য প্রমাণ হাতে পাই, ওই স্যারকে সেই দিন সেই মুহূর্তে 24 ঘন্টা আমাদের পদত্যাগ করতে হবে। ধন্যবাদ সকলকে। আপনাদের এই যৌক্তিক দাবিতে আমি একমত। আমি ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছি, যদিও আমি এই কলেজের স্টুডেন্ট না, কিন্তু ছাত্রদের যে যৌক্তিক আন্দোলন, সেই যৌক্তিক আন্দোলনে আমি একমত। কিন্তু আপনাদের সকলেই বুঝতে হবে, বর্তমান এই ডালিমবাজ সরকার দীর্ঘদিন ক্ষমতা থাকাকালীন এই দেশটাকে একেবারে অর্থনৈতিকভাবে শূন্য করে দিয়েছে, লুটপাট করেছে তারা। আপনারা দেখেছেন প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী বাহিনী প্রতিনিয়ত গন্ডগোল করেছে। কিন্তু বর্তমান এই ছাত্র জনতা আন্দোলনের পর আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশেই নতুন ভাবে সংস্কার করছে, কিন্তু সংস্কার করতে গিয়ে কিছুদিন সময় দিতে হবে। আপনারা সবাই জানেন কালকে যে সমন্বয়কারী বক্তব্য দিয়েছে, আমাদের একটা যে কোনো জিনিস আন্দোলন করতে গিয়ে একটা প্রসিডিং দরকার, তাই না? আপনাদের যে দাবি, সেই দাবিতে আমি ছাত্র আমাদের যে দাবি, সেই দাবির একমত পোষণ করে আমি প্রিন্সিপালকে বলবো যে আপনি শীঘ্রই এই ব্যবস্থা আপনি নেবেন। আমরা কোনো অহিংস দিকে যাব না। আপনারা দেখছেন কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষদের ভাইদেরকে কিছু ছাত্রলীগ উস্কানি দিচ্ছে না, একটা দাঙ্গা সৃষ্টি করতে চায় এটা শিক্ষা ক্যাম্পাসে। তা আমরা চাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে একটি সমাধান হোক। আমি চাই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদের প্রিন্সিপাল একটি সমাধান দিবে। আপনারা একমত? ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তো তোমাদের এখানে 3 বছর হলে এসেছি, তাই না? তোমরা হয়তো জানো না যে আমি এইখানে আসার আগে আমি কারিগরি শিক্ষা বোর্ডে ছিলাম। কারিগরি শিক্ষা বোর্ডে 3 মাস থাকার পরে কিছু লোকজন আমার পিছনে লেগে তারা আমাকে কারিগরি শিক্ষা বোর্ডে চাকরি করতে দেয় নাই। আমি যার কারণে পরবর্তী সময়ে নিজেই স্থির করে এখানে ঠাকুরটা আমার চয়েস নিয়ে আসছি যে আমি যেহেতু বোর্ডে চাকরি করবো না, আমি ঠাকুরগাঁতে যাবো। যেহেতু আমি ঠাকুরগাঁ এর আগে কখনো আসি নাই, যার কারণে আমার কিন্তু ঠাকুরগাঁ একটা চয়েসই ছিল, যার কারণে আমি তোমাদের এখানে বেশি করে যাচ্ছি। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় না তোমরা কোনোদিন আমাকে যদি হোয়াটসঅ্যাপেও যদি কেউ কোনো মেসেজ দেয় সেটার জবাব পাও না, এই সংখ্যা আমার মনে হয় নাই। এবং আমার কাছে যদি তোমরা কোনো দাবি কখনো যদি বলে থাকো সেটা আমি মাইনে নেই নাই, এটা আমার মনে হয় কোনো ছাত্র বলতে পারবে না। আমি তোমাদের ছোট্ট একটা ঘটনা বলি। আমি যখন সাতক্ষীরায় প্রিন্সিপাল ছিলাম, আমি একটা গ্রুপে দেখলাম একটা ছাত্র লিখছে যে আমি একটা হোটেলে চাকরি করি, আমি এখনো বেতন পাই নাই, যার কারণে ফর্ম ফিল আপ করতে পারতেছি না। আমি এই গ্রুপের লেখাটা দেখার পর ওই ছেলেকে ডাকি নিয়ে আসি, আনার পর তার কিন্তু ফর্ম ফিল আপ করিয়েছিলাম। আমি সবসময় ছাত্রদের সাথে তোমরা এখানে যে দাবি দিছ, এই দাবির সবগুলো দাবি আমি তোমাদের মেনে নিলাম, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। কারণ তোমরা জানো যে আমি গতকাল যে তোমাদের ছাত্র ভাইরা বড় ভাইরা ছিল, আমি কিন্তু তাদেরকে প্রস্তাব দিয়েছি যে তোমরা আমার সাথে আসো, বসো। ওরা বলছে যে স্যার আমরা তো দুপুরে খাওয়া দাওয়া করি নাই। আমি বলছি তোমরা আসো, আমি দুপুরে খাওয়া দাওয়া আমি খাবো, তোমাদেরকে লাঞ্চের ব্যবস্থা আমি করবো। আমি কিন্তু তাও তাদেরকে ডাকছি এবং আমি প্রত্যেকটা ক্লাস কিন্তু জিজ্ঞাসা করছি তোমাদের কি কি সমস্যা। আমি তোমাদের সকল সমস্যাগুলো
তোমাদেরকেই সাথে নিয়ে এবং এখানে তোমাদের যে বড় ভাইরা আছে তাদেরকে সাথে নিয়েই এগুলো কিভাবে সংস্কার করা যায়, কিভাবে এগুলো সমাধান করা যায় আমরা করব। যেমন দেখো তোমরা এই দুই পাশে যে বিল্ডিং আছে, এই বিল্ডিং এর জন্য 2 কোটি টাকা বরাদ্দ ছিল। এই কারণ হচ্ছে তোমাদের অনেকেরই ক্লাসরুম নাই। আমাদের কাছে বলছে যে আমাদের বিভিন্ন ক্লাসরুমের সমস্যা। আমি এই দুটা ল্যাব করার জন্য এই 2 তলা করার জন্য 2 কোটি টাকা বরাদ্দ ছিল, কিন্তু সরকার বিগত যে সরকার যখন অর্থ দেশ থেকে লুটপাট হয়ে গেছে এই টাকা কিন্তু আর কন্ট্রাক্টরকে দিতে পারে নাই। যার কারণে কন্ট্রাক্টর দেখো এই কাজ করে 1 টাকাও পায় নাই, এখন বাকি কাজ আর করছে না, কারণ দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আর তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট তারা কিন্তু এখন একটা বিশাল মানে যে সমস্যার মধ্যে আছে। এখন তোমরা যদি সবসময় রাস্তায় আন্দোলন করো তাহলে কিন্তু তোমরা যে রক্ত ঝরিয়েছো, যে 1000 প্রায় স্টুডেন্ট যে রক্ত ঝরে যারা নিহত হয়েছে, সেই রক্তের সাথে আমার মনে হয় বেইমানি করা হবে। কারণ তোমাদেরকে আমার ডকুমেন্টে দেখাইতে পারবো, এখনো কিন্তু বিভিন্ন হসপিটালের স্টুডেন্ট থেকে আমার কাছে যখনই কোনো ধরনের বলা হয় যে এদের জন্য আমাদের অর্থ আদায় করা দরকার, আমি কিন্তু সেখানে কিন্তু ফান্ড দিই। আমি সেখানে টাকা দিয়ে সবাইকে কিন্তু চেষ্টা করি সেই জায়গাগুলোতে সহযোগিতা করার। তোমাদের যে হোস্টেলের কথা বলছো, হোস্টেল করার জন্য আমরা অনেক আগে চিঠি দিয়েছিলাম। এই হোস্টেলটা করার বাজেট ছিল হচ্ছে ইন্ডিয়ান সরকারের সাথে বাংলাদেশ সরকারের এই প্রজেক্ট সম্পূর্ণ বাতিল হয়ে গেছে। ইন্ডিয়ান সরকার 12,000 কোটি টাকা দেওয়ার কথা ছিল, সেই টাকায় 1 টাকাও সরকার দেয় নাই। ইন্ডিয়ান সরকার না দেওয়ার কারণে এই প্রজেক্টে বাতিল হয়ে গেছে। আমাদের কিন্তু মহিলা হোস্টেলের জায়গা ড্রয়িং সবই কমপ্লিট ছিল, কিন্তু এই টাকা ইন্ডিয়ান সরকার না দেওয়ার কারণে এই প্রকল্প বাস্তবায়ন হয় নাই। আর তোমরা যেটা বলছো যে ক্যান্টিন, তারপর তোমাদের এই যে ছোট কলম বা এরকম, আমরা আপাতত ভাবে আমি তোমাদেরকে সামনে খাবারের ব্যবস্থা ওখানে থাকবে, তোমরা সেখানে তোমরা জানো বাংলাদেশের ভিতর সবচেয়ে আধুনিক মেশিন কিন্তু এখানে আছে। যেখানে তুমি টাকা দিবা সেখান থেকে তুমি কিন্তু তোমার প্রয়োজনীয় যে নাস্তার আইটেম সেটা কিন্তু তোমরা নিতে পারবা। ভাঙতি এখন বলি, তোমাদের এই ভাঙতির সমস্যা আমরা প্রথমে দিলাম যে 5 টাকার ভাঙতি। এখন সমস্যা হলো কিছু পোলাপান 500 টাকার নোট ভিতরে দিয়ে 5 টাকার জিনিস দিয়ে দেয়। পরে দেখা গেলো আমারও এখানে কোনো ভাঙতি টাকা নাই। আর ওই ছেলেরা প্রত্যেকদিন আমার কাছে অভিযোগ করে, স্যার আমি 45 টাকা দিছি, 50 টাকা দিছি, 5 টাকার জিনিস কিনছি, আমার 45 টাকা ফেরত আসছে না। এখন এত কয়েন আমরা কোথায় পাবো? আমরা কয়েন না পাওয়ার কারণে আমরা এটা করতে পারতেছি না। তবে তোমরা আমাদেরকে তোমরা আমাদেরকেই সাজেশন দিবা। আমি এখানে আমাদের যে লোক থাকবে তাদের কাছে ভাঙতি টাকা রাখবো, সেই টাকা দিয়ে তোমরা ওইখান থেকে কিনতে পারবা। কারণ এইখানকার যে ভেন্ডিং মেশিন আছে, এই ভেন্ডিং মেশিন বাংলাদেশে প্রথমে বুয়েটে ছিল। এটা আমি সিঙ্গাপুরে যেয়ে দেখে আসছি। আমি সিঙ্গাপুরে দেখে আসার পরে কিন্তু আমি চিন্তা করছি যে তোমাদের জন্য এই ভেন্ডিং মেশিন কেনার, এবং এই ভেন্ডিং মেশিন আরো 2টা আসবে। আমি আরো 2টা টেন্ডার সামনে করা হবে, আরো 2টা ভেন্ডিং মেশিন আসবে, যে যাতে কোনো ছেলে লাইনে দাঁড়ায় থাকতে না হয় এখানে নাস্তা পড়তে কেনার জন্য। আর যেটা বলছো যে কোনো শিক্ষার্থীর এই যে আন্দোলন করতেছো তাদের কোনো প্রকার হয়রানি, আমি তোমাদের নিশ্চয়তা দিচ্ছি যদি কোনো টিচারের এরকম কোনো কিছু পাওয়া যায়, কোনো শিক্ষার্থীকে যদি হয়রানিমূলক, তার বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা নিব। তোমরা জানো যে আমি কখনোই আমি কোনো শিক্ষককে বলতে দিই না। আমি যদি কোনো ছাত্রকে, আমি প্রত্যেকটা ক্লাসে দিয়ে তোমাদের বলি, তোমরা আমাকে বলো যে কোন টিচার ক্লাসে আসে নেই। আমি যদি কোনো টিচার সে আমি বলছি আপনি যেই হন, আপনি যত ক্ষমতাধর হন, বেতন তো আমি দিই, সরকার আমাকে টাকা দেয়, বেতন আমি দিই। শিক্ষার্থীদের কোনো দাবি আপনারা আমার কাছে বলবেন এটা হবে না। তবে আমি তোমাদের কাছে একটা জিনিস বলি, তোমরা এখানে বলছো বাথরুম পরিষ্কার রাখা, হ্যান্ড ওয়াশ দেওয়া, আমি কিন্তু তোমাদের এই দাবির আগেই করেছি। দুঃখের বিষয় আমি তোমাদের কাছে বলতে চাই, এই বাথরুমগুলোর যে ফিটিংস লাগানো হয়েছে নতুন, এইগুলো তোমাদের ভিতরকারই কিছু ছেলে যারা তোমাদেরকে উচ্ছৃঙ্খল দেখাতে চায়, তারা এগুলো ভেঙে ফেলছে। আমার কাছে খারাপ লাগে। আমি কিন্তু তোমাদের জন্য হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করেছি, আমরা পানির লাইনের ব্যবস্থা করেছি, আমরা যেটা উঠে একদম ফ্রেশ পানি, মানে একদম ইউটিলাইজেশন হয়ে যেটা একদম জিরো মিনারেল ওয়াটার হয়ে পানি যায়, সেই পানির ব্যবস্থা প্রত্যেক জায়গায় করা আছে। তোমরা বাথরুম ব্যবহার করার সময় পানি ব্যবহার করবে, তাহলে এই বাথরুমে গন্ধ হবে না। কারণ আমরা প্রত্যেকদিন সকালে বাথরুমগুলো ওয়াশ করাই, কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে বাথরুমে যারা যায় তারা দেখা যায় পানি ব্যবহার না করার কারণে এই গন্ধগুলো হচ্ছে। আমার মনে হয় তোমাদের প্রত্যেকটা দাবি এবং আমাদের যে বাজেট আমাদের ওয়েবসাইটে বাজেট
আপলোড করা থাকে এবং এখানে এপিপি আকারে যেটাকে বলা হয় অ্যানুয়াল প্রকুরমেন্ট প্ল্যান। আমি এক বছরে কি কি ক্রয় করব সেই অ্যানুয়াল প্রকুরমেন্ট প্ল্যান আমাদের ওয়েবসাইটে, সেটা আমাদের ওয়েবসাইটে কিন্তু পাওয়া যায়। আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবা আগামী অর্থ বছরে আমরা কি কি জিনিস আমরা এখানে ক্রয় করব। আমরা সেটা এখনো যদি ওয়েবসাইটে আপলোড করা না থাকে তাহলে আমি কিন্তু সেটা আমি তোমাদেরকে ওয়েবসাইটে আপলোড করে দেবো, তোমরা দেখতে পারবা আগামী অর্থ বছরে আমার বাজেট কত এবং আমার কি কি জিনিস ওয়েবসাইটে আপলোড করা নাই যদি না থাকে আমি আজকের ভিতরেই ওয়েবসাইটে আপলোড করার ব্যবস্থা করব। শিফটের আরেকটা বিষয় তোমাদেরকে বলি, উভয় শিফটের ক্লাস আলাদা আলাদা। এখানে বাবা আমি তোমাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাইতেছি তোমাদের সাথে, এখন আমার টিচার নাই, 82 জন টিচারের ভিতরে আমার টিচার আছে মাত্র হচ্ছে 26 জন। 26 জন টিচারের ভিতরে সবসময় 6 জন টিচার থাকে ট্রেনিং এ, 5-6 জন আরো বেশি, 20 জন টিচার থাকে। 82 জন টিচারের ভিতর 20 জন টিচার থাকে, তার মানে কত হয়? 60 জনই নাই। আমি এটা করেছি হলো আমার কাছে যখন কমপ্লেন আসলো যে আমরা যে বাইরে থেকে টিচার নিচ্ছি সেই টিচাররা পড়াইতে পারে না, আমি মন্ত্রণালয়ের সাথে কথা বলছি, আমি ডিজি অফিসে কথা বলছি, তারা বলছে আপনারা যদি 80 জনের কম হয় সেই স্টুডেন্টকে একই গ্রুপে নেন তাহলে আপনি আপনার ভালো টিচারদেরকে দিতে পারবেন। তোমাদের ভালোর জন্য এভাবে এটা করেছি। আর একটা হচ্ছে আমাদের যে অস্থায়ী খণ্ডকালীন শিক্ষক আছে, বাবা আমার তোমাদের এই টাকা দিয়ে তোমাদের এই টিচারদের আমি বেতন দিই, তোমরা আমার সাথে বসো, যদি এখানকার টাকা যদি তোমরা বেশি দিতে পারো আমি দিব, আমার আপত্তি নাই। কারণ হলো তোমরা 375 টাকা করে দাও, আমি কালকে তোমাদের দেখছি যে এই পর্বের টাকা হচ্ছে 1271 জনের, তোমরা নিজেরাই ক্যালকুলেটারে গুণ দাও যে 1271 গুণ 375 কত টাকা হয়। সেই টাকা দিয়ে আমি কিন্তু এই খণ্ডকালীন শিক্ষকদের বেতন দিই। খণ্ডকালীন টিচার আমার কাছে গেছিল যে স্যার আমার বেতন বাড়াইতে হবে, আমি যদি এখন বেতন বাড়াই দেই আগামী বছর গত সেমিস্টারে তোমাদের 31 জন টিচার দিতে হয়েছে আমাকে, তাহলে আমি কিন্তু এই টিচার দিতে পারবো না। তোমাদেরকে এটা বুঝতে হবে, তোমাদের যে কোনো বিষয় যে কোনো কনফিউশন থাকলে সরাসরি আমার কাছে আসবা। তোমাদের টাকা কোথায় খরচ হচ্ছে আমি শুনছি যে তোমাদের মসজিদের টাকা কোথায় যায়, সাইকেল গ্যারেজের টাকা কোথায় যায়, সাইকেল গ্যারেজে একজন লোক নিয়োগ করা আছে, তোমাদের কাছ থেকে যে 20 টাকা করে নেওয়া হয় সেই টাকায় কিন্তু সাইকেল গ্যারেজের তার বেতন হয় না, সেই বেতনের টাকা আমার আবার তোমাদের 375 টাকা দিয়ে তোমরা অপ্রত্যাশিত খাতে টাকা দাও অথবা বিবির দিয়ে 100 টাকা দাও, সেই খাত থেকে মেটাইতে হয়। যার কারণে তোমাদের এখানে ছাত্র কম, আমার যখন টাকা কালেকশন করি স্টুডেন্ট কম থাকার কারণে আমি পারতেছি না। তো তোমাদের সবাইকে ধন্যবাদ, যদি আমার উপর আস্থা রাখো আমি তোমাদের প্রত্যেকটা জিনিস বাস্তবায়ন করবো এবং তোমাদের যারা এখানে সমন্বয়ক যারা আছে তারা আমার সাথে যোগাযোগ রাখবে, আমি তাদের সাথে যোগাযোগ রেখে তোমাদের সাথে যোগাযোগ রেখে আমি তোমাদের সকল কাজ করতে পারবো। মেয়েদের জন্য একটা বাথরুম কেন? এত বড় কলেজে একটা বাথরুম কেন? আমি সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের এখানে শ্রদ্ধেয় স্যাররা আছে, সকল মেয়েদের পক্ষ থেকে আমাদের কাছে একটি মাত্র দাবি তারা প্রদান করলো, এই মাত্র তারা একটি মাত্র দাবি প্রদান করলো। আমি আমাদের শ্রদ্ধেয় স্যারের কাছে পারমিশন চাবো, আপনারা কি স্বাধীনভাবে সেই দাবিটা বলতে পারবো? তাহলে আমি আমাদের ক্লাসের সাধারণ স্যার আমাদের মেয়েদেরকে বেশি করে দেখতে পারে না, তাদেরকে বোরকা পরতে নিষেধ করে, বোরকা পরলে তাদেরকে অপমান করে, মেয়েদের তো পোশাকের স্বাধীনতা নেই তার কাছে। মেয়েদের নিয়ে আচ্ছা সাইকেল দাও বলুন। বোরকা বললে উনি মেয়েদেরকে অপমান করে, বলে বোরকার ভিতরে নাকি শয়তান বেশি থাকে, এটা কি মেয়েদেরকে বলে? এই সমস্যাটা আমাকে মারা হয়েছে এই কারণে। আমরা এটা ন্যায্য দাবি চাই, প্রতিবাদ চাই। তোমাদেরকে তো আমি কথা দিয়েছি যে যদি কোনো টিচার তোমাদের কোনো বিষয়ে যদি কোনো ধরনের হস্তক্ষেপ করে আমার দরজা সবসময় খোলা, আমি রাত্রে সাধারণত রাত 2টার আগে ঘুমাই না, আমার রাত্রে 2টা পর্যন্ত তোমরা আমাকে ফোন দিতে পারো, আমার মোবাইল নাম্বার আমার মনে হয় সব ছেলেদের কাছে আছে, সেখানে তোমাদের আমার মনে হয় না। হ্যাঁ, আমার প্রিয়
শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি আর কোনো কথা না থাকে আমি তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমি কথা দিচ্ছি যে পরীক্ষা শেষ হওয়ার আগে আমাদের সিলেবাস শেষ হওয়ার আগে যেন পরীক্ষার শীট না হয়। আচ্ছা, আমি তোমাদের যে পরীক্ষার এটা সিলেবাসের কথা, এটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের। আমি কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে কথা বলবো, যে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্লাস বাংলাদেশের যত প্রিন্সিপাল আছে, আমি কিন্তু একজন সিনিয়র প্রিন্সিপাল, আমি চেয়ারম্যান এবং অন্য প্রিন্সিপালদের সাথে কথা বলবো, যাতে যদি কোর্স কমপ্লিট না হয় যতটুকু কোর্স করা হবে তার ভিতরে পরীক্ষার ব্যবস্থা নেওয়া হবে। বাবা, তোমরা জানো যে আমাদের টিচারটা আমি কিন্তু বলছি, টিচারের ভিতরে মাত্র আমার টিচার আছে 26 জন, ট্রেনিং এ 6 জন থাকলে থাকে 20 জন। তাই আমি বলবো সব টিচারকে ফোন করে কেন ক্লাসে নিয়ে আসতে হবে, আর হচ্ছে আমাদের ক্লাসরুম পরিষ্কার রাখতে হয়। আমাদের ক্লাসরুমের সামনে কেন কোনো ঝুড়ি রাখা হলো না? হ্যাঁ, বুঝছি। কিসের জন্য ময়লা পরিষ্কার করতে হয়? এখন এনে যেতে হবে। সরকারি প্রতিষ্ঠানে মানে একটা ঝুড়ি আসা করা যায়, একটা ঝুড়ি দিতে হবে। স্যার, প্র্যাকটিক্যাল ওয়ার্কগুলো হচ্ছে আমাদের ফেস দেখে কেন দেওয়া হয়? প্র্যাকটিক্যাল ওয়ার্কগুলো হচ্ছে দেখে কেন দেওয়া হয়? তোমাদের সাথে কথা বলে তোমাদের যা যা সমস্যা আমি তোমাদের একটা জিনিস ক্লিয়ার করি, তোমাদেরই দাবি করছো। কালকে আমার কাছে একটা কাগজ আছে যে 90% হাজিরা না থাকলে তাদের পরীক্ষা না দেয়া। আমি গত পরীক্ষায় তোমাদের ছাত্র ছিল 2200, 1800 ছাত্র ছিল উপস্থিতি, 400 ছেলে ছিল না। আমি যদি 400 ছাত্রকে পরীক্ষা দিতে না দিতাম তাহলে তো আমার কোথায় নিয়ে যেতাম, তাহলে আমি এখন কোথায় যাবো বাবা? তো যার কারণে আমি কিন্তু তোমাদের সবার কথাই চিন্তা করি। আমি তোমাদের অভিভাবককে নিয়ে কথা বলছি, বাবা যাতে ক্লাস 5 পরীক্ষা তোমরা ভালো থাকো। আমরা চাই কি মেধা না কোঠা? মেধার জন্য আমরা প্রত্যেকদিন ক্লাসে থাকবো এবং এটা প্র্যাকটিক্যালের নম্বর, এটা কিন্তু তোমাদের সাথে আলোচনা করে আমি বলছি। যে স্টুডেন্ট ক্লাসে থাকবে তাদের মার্কস থাকবে প্র্যাকটিক্যালে 90%। শোনো, যারা ক্লাসে থাকবে তাদের প্র্যাকটিক্যাল মার্কস থাকবে 90%, আর যাদের ক্লাসে থাকবে না তাদেরকে শুধু পাস মার্কস দেওয়া হবে। কারণ এটা তো তোমাদের দাবি, এটা তো আমার দাবি না। সেখানে একজন ছেলে ক্লাস করে নাই, তাকে দেওয়া হয়েছে 50-এর ভিতরে 5 মার্ক 20। সেটার জন্য যদি তোমরা বলো যে এটা স্যার অন্যায় করছেন, আমি মনে করবো যে তোমাদের সাথে আমি অন্যায় করি। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের প্রত্যেকটা বিষয় তোমাদের এরকম কথা আছে যে আমাদের সঞ্জয় মল্লিক স্যারের সিদ্ধান্তটা সকালে সঞ্জয় মল্লিকের বিষয় বলছে যে তার বদলির বিষয়, এটা তো আমি করতে পারি না। আমি ডিএস স্যারের সাথে কথা বলবো, ডিএস স্যারের সাথে কথা বলে আমি তোমাদের যারা সিনিয়ররা আছে আমি তাদেরকে জানাবো যে ডিএস স্যার এই কথা বলছে এবং আমি মিনিস্ট্রিটা দরকার হলে মন্ত্রী আমাদের তোমরা জানো যে এখন একটু টালমাটাল অবস্থা। আমাদের অনেকগুলো প্রিন্সিপাল কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে পদত্যাগ করে তারা কিন্তু ডিজি অফিসে সংযুক্ত রয়েছে, তারা কিন্তু কোনো পোস্টিং দিতে পারে নাই। কারণ হচ্ছে এখন ফাইল গেলে ফাইলে কাজ হচ্ছে না, কোনো বদলির খুবই সমস্যা হচ্ছে, আমাদের বেতন ভাতাদি সব কাজেই সমস্যা হচ্ছে। আমাদের মাঠে দৃষ্টি আকর্ষণ করতেছি। আমি এই মুহূর্তে আমি সকলকে একটা অনুরোধ করব, আপনারা সবাই মাঠের এক সাইডে বারান্দা অবস্থান করেন। আমরা যে কয়জন আছি আমরা এই মুহূর্তে আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যারের সাথে বসবো এবং অফিসিয়াল ভাবে তার কাছে ডকুমেন্টলি বিবৃতি নিয়ে আমরা আমাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করবো ইনশাআল্লাহ। এর আগে আমরা একটা কথা মনে রাখবো, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কোথাও যাবো না। একটা কথা মনে